মিশ্র অর্থনীতির পরিকাঠামোতে গিয়ে আমরা আরেকটু কথা যদি স্পষ্ট বলি, সেটি হচ্ছে এই অর্থনীতির বাইরেও আরেকটি অর্থনীতি, চলমান অর্থনীতি আছে, সেটাকে আমরা বলি ইসলামী অর্থনীতি। তো ইসলামী অর্থনীতি, যেহেতু বাংলাদেশে ইসলামী ব্যাংকিং হয়, কিছু কিছু ইসলামী ব্যাংকিং হয় বাংলাদেশে, তাহলে আমাদের আসলে ইসলামী অর্থনীতি নিয়ে একটু কথা বলা দরকার। ইসলামী অর্থনীতি বলতে আমরা বুঝি যখন একটা দেশের অর্থনীতি শরিয়া ভিত্তিক পরিচালিত হবে, অর্থাৎ ইসলামের যে শরিয়া আইন, সে আইন অনুযায়ী যে অর্থনীতি পরিচালিত হয়, তখন সেটাকে আমরা বলবো ইসলামী অর্থনীতি। তো বাংলাদেশে আসলে সামগ্রিকভাবে ইসলামী অর্থনীতি পরিচালিত হয় না। কিছু কিছু ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং পদ্ধতি চালু করে, তাদেরকে বলা হয় যে ইসলামী অর্থনীতি বা ইসলামী ব্যাংকিং। যাই হোক, আমাদের আজকে সেই বিষয়টি আলোচনা না, আমাদের মোট যে বিষয়টি আলোচনা করব, আমরা আজকে আলোচনা করব একটি অর্থনৈতিক ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোট জাতীয় উৎপাদন, যেটাকে আমরা বলি জিএনপি, গ্রস ন্যাশনাল ইনকাম। তো এটা সংজ্ঞা বলতে গিয়ে যদি আমরা এভাবে বলি, কোন একটি নির্দিষ্ট সময়ে, আমরা যদি সেটাকে একটা অর্থ বছর বলি, একটি নির্দিষ্ট অর্থ বছরে দেশের অভ্যন্তরে যে দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন হয়, একটি নির্দিষ্ট অর্থ বছরে দেশের অভ্যন্তরে যে পণ্য এবং সেবা উৎপাদন হবে, তার পরিমাণকে মোট জাতীয় উৎপাদন বলে। এতে দেশ ও প্রবাসী আয় সন্নিবেশিত করা হয় এবং এই সমস্ত দ্রব্যাদি বাদ দিয়ে কেবল চূড়ান্ত সেবা, এত কিছু আমাদের দরকার নেই। আমরা যেটা বলবো যে একটি দেশের অভ্যন্তরে যে পণ্য, একটি নির্দিষ্ট অর্থ বছরে যে পণ্য সেবা উৎপাদিত হবে, সেই পণ্য সেবা উৎপাদনকে আমরা বলবো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিডিপি। এতে দেশজ ও প্রবাসী আয় সন্নিবেশিত করা হয়। যেমন আমাদের দেশে যে আয়টা হলো, আমাদের ফরেন রেমিটেন্স যা আসবে, বিদেশি থেকে আমাদের যেটা আসবে সেটা যুক্ত করা হবে এবং মধ্যবর্তী সেবা বাদ দিয়ে কেবল চূড়ান্ত দ্রব্য সেবা কর্ম হিসেবে বিবেচনা করা হয়। এরপর যদি আমরা নেট জাতীয় উৎপাদন বলি, এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাকশন, যদি আমরা বলি উৎপাদনশীল যন্ত্রপাতির ক্ষয়, যেমন আপনি একটা ইন্ডাস্ট্রিতে যখন অপচয় বলবো, কিছু প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করব, যেমন সেখানে কিছু ব্যবহারজনিত ক্ষয় হবে, তো সেই কথাগুলোকে যদি স্পষ্ট এভাবে বলি, উৎপাদনশীল যন্ত্রপাতির ক্ষয়, সময় ও শক্তি প্রভৃতি অপচয় জনিত, অপচয় হবে না, এটি আপনাদের বইতে অপচয় আছে, এটা অবচয় হবে। আপনাদের যে শীট আছে সেখানে লেখা আছে অপচয়, সেটি হবে আসলে অবচয়। অবচয় জনিত ক্ষয়ক্ষতিগুলো মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিলে, অর্থাৎ আপনি যে জিএনপি করেছেন, জিএনপি থেকে যে ক্ষয়ক্ষতিগুলো বা অবচয়গুলো বাদ দিবেন, বাদ দেওয়ার পরে যে নিট যে ব্যবস্থাটা দাঁড়াবে, তখন সেটাকে আমরা বলবো নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট জাতীয় উৎপাদন। আচ্ছা, এখন নেট জাতীয় উৎপাদন কিভাবে হয়? সূত্রটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন বিয়োগ ন্যাশনাল উৎপাদন, মানে নেট ন্যাশনাল প্রোডাকশন যেটা হবে, সেটাকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট জাতীয় উৎপাদন। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন বিয়োগ ক্ষয়ক্ষতিজনিত অবচয় মোট ইকুয়াল টু নেট জাতীয় উৎপাদন। তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এই পরবর্তীতে যদি বলি আমরা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কোন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত একটি অর্থ বছরে হিসেব করি আমরা, কোন একটি নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল চূড়ান্ত দ্রব্য ও সেবা যে আর্থিক মূল্যমানকে দেশজ উৎপাদন বা জিডিপি বলা হয়। এতে দেশের অভ্যন্তরে বিদেশিদের আয় উৎপন্ন দ্রব্য হিসেবে গ্রহণ করা হয় এবং প্রবাসীদের সৃষ্ট উৎপাদন হিসেবে গ্রহণ করা হয় না। এটি একটু হিসাবটা একটু বুঝাই বলি, জিডিপি এটাই আসলে মূল বিষয়। একটি নির্দিষ্ট অর্থ বছরে যদি আমরা বলি যে আমাদের জুলাই টু জুন আমাদের হচ্ছে অর্থ বছর, দেশের অভ্যন্তরে অর্থাৎ 55,598 বর্গ মাইলের ভেতরে যে পণ্য, ধান, চাল, আটা, ময়দা, গম, লোহাল যা উৎপাদন হলো, সেবা, চিকিৎসক আপনাকে একটি ব্যবস্থাপত্র লিখে দিয়ে তিনি আয় করলেন, শিক্ষক পড়িয়ে আয় করলেন, আইনজীবী আইনগত সেবা দিয়ে আয় করলেন, অর্থাৎ এ ধরনের সেবা, অর্থাৎ যেটা আমরা বললাম একটি নির্দিষ্ট অর্থ বছরে দেশের অভ্যন্তরে যে পণ্য এবং সেবা উৎপাদন হবে, সেই পণ্য এবং সেবার যে আর্থিক মূল্য, সেটাকে আমরা বলবো জিডিপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবং গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমি বলেছি দেশের অভ্যন্তরে, বিদেশিদের যে রেমিটেন্স আসবে সেখানে যুক্ত হবে না, আর প্রবাসী যারা আমাদের দেশে বসে আয় করবে তাদের উৎপাদনটাও এখানে যুক্ত হবে। তারপর আমরা গেলাম মাথা পিছু আয়।
মোট জাতীয় উৎপাদন থেকে মোট জনসংখ্যা দিয়ে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে একটি দেশের মাথাপিছু আয়। কোন একটি দেশের মাথাপিছু আয় সে দেশের জীবনযাত্রার মানকেই নির্দেশ করে। এটি একটা পুরনো সূচক। জীবনযাত্রার মান নির্দেশ করার ক্ষেত্রে অনেকগুলো ইন্ডিকেটর কাজ করে, যে শুধুমাত্র যে আমরা, এটি একটি মাত্র সূচক, আরো সূচক আছে। আচ্ছা, যদি আপনাদেরকে যদি আরো একটু চমৎকার ভাবে বলি, সিম্পল একটা বিষয় আমাদের চোখের সামনে এটা ভাসছে, একটি দেশের মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ, এটির উপরেও কিন্তু নির্ভর করে একটি দেশের আসলে জীবনযাত্রা মান কেমন, জনগণের জীবনযাত্রা মান কেমন। একটু সাধারণভাবে বলি, বিদ্যুৎ ব্যবহারের উপরে ডিপেন্ড করেও কিন্তু জীবনযাত্রা মানটা নির্ধারিত হয়ে থাকে। যেমন আমরা যদি বলি যে আমাদের যে একজন ধরেন যে অভিজাত এলাকায় একজন মানুষ বসবাস করে, একটি বাড়ি, সেখানে ওদের মানে একটি বাড়িতে কক্ষ আছে, ধরেন 5টি কক্ষ 6টি কক্ষ আছে, সেখানে বসবাস করেন মাত্র 4জন সদস্য, কিন্তু তাদের মাসিক বিদ্যুৎ বিল হয়তো 10,000 টাকা। ঠিক একইভাবে একটি আমরা যদি বলি একটা মানে কাঁচা ঘরে বা স্লাম পিপল যারা বাস করে, বস্তিবাসী, তারা হয়তো একটি ঘরের মধ্যে, তাই সেখানে দেখা যায় 11 জন 12 জন বসবাস করছে, কিন্তু সেখানে তাদের ঘরের মধ্যে তো 2টি রুম আছে, কিন্তু সেখানে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ধরেন যে 400 টাকা বা 500 টাকা। তাহলে আপনি দেখেন, যিনি বস্তিবাসী বা তার বাসায় কি কি আছে, তার বাসায় থাকতে পারে একটি টেলিভিশন থাকতে পারে, বা একটি ফ্যান থাকতে পারে, কয়েকটি লাইট জ্বলে, এবং এটি তার আসলে বৈদ্যুতিক সামগ্রী। আর যিনি বিত্তবান, তার বাসায় কি কি থাকতে পারে, এয়ার কন্ডিশনার থাকতে পারে, অনেকগুলো লাইট থাকতে পারে, ঝাড়বাতি থাকতে পারে, তারপর হচ্ছে রেফ্রিজারেটর থাকতে পারে, ওয়াশিং মেশিন, টোস্টার মেশিন থেকে শুরু করে অনেক ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকবে, এবং এইসব ইলেকট্রনিক যন্ত্রপাতির যে বিদ্যুৎ খরচ হবে, সেই খরচটা কিন্তু তার মিটারে দেখা যাবে। তাহলে বোঝা যাবে যে এই লোকটি আসলে যে বিলাসবহুল জীবনযাপন করছে, এই জন্য তার বিদ্যুৎ বিল এত আসছে। তাহলে বিদ্যুৎ বিলের উপর ডিপেন্ড করেও কিন্তু একটা দেশের জীবনযাত্রার মানটা নির্ধারণ করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা গেলাম, আপনাদের বইতে কিছু তথ্য কণিকা দেওয়া আছে, সেগুলো যদি আমরা একটু আলোচনা করি। বাংলাদেশের অর্থনীতি মিশ্রিত, আমি আগেই বলেছি, মুক্ত বাজার অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি একটা মুক্তবাজার অর্থনীতি। আমরা যদি বলি মুক্তবাজার অর্থনীতি বলতে আসলে কি বুঝি, অর্থনীতির ভাষায় বাজার বলতে আসলে কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতির ভাষায় বাজার বলতে বোঝায় কিছু শর্ত বা অবস্থাকে বোঝায়। যেমন আমরা যদি বলি যে মানে মনোপলি মার্কেট বা একচেটিয়া বাজার, বাজার অনেক ধরনের আছে, মনোপলি মার্কেট আছে, ডুওপলি মার্কেট আছে, অলিগোপলি মার্কেট আছে, এবং পারফেক্ট কম্পিটিশন মার্কেট আছে। যদি এগুলোকে বাংলায় বলি, মনোপলি বা একচেটিয়া বাজার। যেমন ধরেন, এক সময় বাংলাদেশে গ্রামীণ ফোন ব্যবসা করতো বা সিটি সেল ব্যবসা করতো একা। বাংলাদেশে সিটি সেল ছিল, তখন সিটি সেল যখন বিজনেস করতো, তখন সিটি সেলের বিজনেসটা কেমন ছিল, তারা এক একটা ফোন ধরেন বিক্রি করতো 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা ফোন বিক্রি করতো। এখন অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু ফোন কিনতে পারতো না, কারণ এবং সিটি সেল যা বলতো সেই দামেই কিনতে হতো ফোন। তাহলে যেহেতু সিটি সেল একটা মাত্র, যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাহলে সেই বাজারকে আমরা বলবো মনোপলি মার্কেট বা একচেটিয়া বাজার। এরপর সিটি সেলের পর গ্রামীণ ফোন আসলো, সেখানে তখন হয়ে গেল ডুওপলি মার্কেট, অর্থাৎ যে বাজারে 2জন বিক্রেতা অসংখ্য ক্রেতা, তখন সেটাকে ডুওপলি মার্কেট বলে। এরপর আমাদের কি হলো, অনেকগুলো আসলো, একটেল আসলো, যেটা এখন রবি, একটেল আসলো। এরপরে আদার্স কিছু কোম্পানি আসলো। এরপরে এরা যখন আসলো, তিনের অধিক হলো, তখন সেটা অলিগলি মার্কেট হয়ে গেল, অর্থাৎ যে বাজারে 2-এর অধিক বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা, তখন তাদের কি হয়, তাদেরকে বলে অলিগোপলি মার্কেট। এরপরে হলো পূর্ণ প্রতিযোগিতামূলক। এরপরে ওয়ারিদ আসলো, অনেকগুলো ফোন কোম্পানি আসলো, তখনই আসলে তখন সেই বাজারটা হয়ে গেল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন দেখবেন যে কি, কেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বা ওপেন মার্কেটের সংজ্ঞা কি, যে বাজারে অসংখ্য বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতাও থাকবে, এবং তারা কি করবে, উন্মুক্ত দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করবে, এবং উভয়ের মধ্যে একটা তৃপ্তি হবে, তার লাভ হয়েছে। অর্থাৎ যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে, এবং তারা উন্মুক্ত দর কষাকষির মাধ্যমে পণ্য মূল্য নির্ধারণ করে, এ ধরনের বাজারকে আমরা বলি মুক্ত বাজার। যেমন আজকে আপনার কাছে অনেকগুলো অপশন আছে, যেমন যারা ধরেন যে 1997 98 বা আরো আগে, ধরেন যে 90 সালের দিকে মোবাইল ফোন ব্যবহার করতো, তখন কিন্তু তার কাছে একটাই অপশন, টেলিটক, সরি সিটি সেল। এখন সিটি সেল যদি আপনি ব্যবহার করতে, সিটি সেল বলবো তোমার কাছে 1 লক্ষ টাকা, তুমি ইচ্ছে হলে নাও, নালে নাই। কিন্তু আজকের বাজারে কিন্তু আপনাকে যদি কালকে বলে যে গ্রামীণ ফোন তার কল রেট বাড়িয়ে দিবে, আপনি অটোমেটিক্যালি কি করবেন, চেঞ্জ করে চলে যাবেন কোথায়, আপনি অন্য একটা কোম্পানিতে চলে যাবেন। 3 4টা 5টা কোম্পানি আছে, যদি সেখানেও না হয়,
তখন আপনি ইন্টারনেট ব্যবহার করে কথা বলবেন, অর্থাৎ আপনার কাছে অনেক বেশি অপশন এখন আছে। ভিওআইপি ব্যবহার করবেন, আপনি অনেক বেশি অপশন আছে। সুতরাং অনেক বেশি অপশন থাকার কারণে এখন কি হবে, গ্রাহক ক্রেতা যেমন সুবিধা পাচ্ছে তার পছন্দের পণ্যে, ঠিক বিক্রেতাও তার সুবিধা পাচ্ছে তার পছন্দের পণ্যে। তাহলে এই ধরনের বাজার বাংলাদেশে মুক্ত বাজার শুরু হয়েছিল 2 জুলাই 1991 সালে। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের পরিণত হয় 1 জুলাই 2015-তে। নিম্ন মধ্যম আয় দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয় বিশ্ব ব্যাংক। এই যে মানে স্ট্যাটাস গুলো নির্ধারণ করছে, মধ্যম আয়, নিম্ন মধ্যম আয়, উচ্চ, এই স্ট্যাটাস গুলো নির্ধারণ করে দেয় ওয়ার্ল্ড ব্যাংক। এরপর আছে কি উন্নয়ন পরিকল্পনা ও প্রেক্ষিত পঞ্চবার্ষিকী। এগুলো একটু কথা বলি, এগুলো একটু প্রথমে একটু আলোচনা করে নিই, তারপর আপনাদের বই ভিত্তিক আলোচনায় যাব। প্রথম কথা হচ্ছে যে উন্নয়ন পরিকল্পনা আপনি কেন করবেন। আসলে মনে রাখতে হবে যে কোনো লক্ষ্য অর্জনের জন্য আপনাকে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারি, যেমন আপনি বিসিএস পরীক্ষা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন, এখন কি করছেন আপনি, আপনার পরীক্ষা কিন্তু অনেক দেরি আছে, তাহলে আপনি নিয়মিত পড়ছেন, তারপর কি হচ্ছে ক্লাসগুলো করছেন, অনুশীলন করছেন, শিক্ষকরা যে বইয়ের কথা বলছে সেই বইগুলো পড়ছেন, সময় দিচ্ছেন। লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে আপনি তা বিসিএস পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় অবতীর্ণ হবেন, অর্থাৎ 41তম বিসিএস পরীক্ষা দেবেন। এখন 41তম বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনি আপনার পরিকল্পনা নির্ধারণ করেছেন। এখন মনে করেন আপনার এই পরিকল্পনা, আর যে এখন ভাইবা পরীক্ষা দিবে, যে তার একটা ছোটখাটো পরিকল্পনা আছে, সে কয়েকটা বই পড়বে, যেহেতু বই পড়ে তার সামনে ভাইবা পরীক্ষা। কিন্তু যে 43তম বিসিএস পরীক্ষা দিবে বা 44তম বিসিএস পরীক্ষা দিবে, সে হয়তো অনার্স থার্ড ইয়ারে পড়ে, সেও এখন একটা পরিকল্পনা করছে, সেও পরীক্ষা দিবে। তাহলে এক একজনের পরিকল্পনাটা এক এক রকম হবে, বাস্তবতার নিরিখে আপনার আপনার বাস্তবতার নিরিখে আপনি পরিকল্পনা করবেন, আপনার সম্পদ কতটুকু আছে বা আপনার সামর্থ্য কতটুকু আছে সের উপর নির্ধারণ করে আপনি পরিকল্পনা করবেন। এটা তো ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু একটা রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু এরকম পরিকল্পনা করতে হয়। রাষ্ট্র তার পরিকল্পনাবিহীন চলতে পারে না, রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী পরিকল্পনা করেন রাষ্ট্র। তো রাষ্ট্রের পরিকল্পনাগুলো কেমন হয়, আমরা এই পরিকল্পনাগুলো ধারণা প্রথম পেয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে। যখন কমিউনিজম ছিল সোভিয়েত ইউনিয়নে, তখন তারা পঞ্চবার্ষিকী 50 ইয়ার্স প্ল্যান করতো, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সিদ্ধান্ত নিত এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে তারা বছরান্তে লক্ষ্য নির্ধারণ করতো। বছরান্তে একটা চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করতে হবে, প্রতি বছরান্তে বাস্তবায়ন করতে করে তাদের দেশকে তারা একটা অবস্থানে নিয়ে যেত। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের একটা ধারণা, উন্নয়ন ধারণা। সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন ধারণা বাংলাদেশেও কিন্তু নিয়ে আসা হয়, এবং আমাদের বিভিন্ন সময় আমরাও স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে আমরা কি করলাম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে শুরু করলাম। এরপর বিভিন্ন সময় আমরা পুঁজিবাদী অর্থনীতিতে প্রবেশ করলাম, এবং আমরা যখন বিশ্ব ব্যাংক বা আইএমএফ এর উপর একটু নির্ভরশীল হয়ে গেলাম, তখন আমরা আমাদের অর্থনৈতিক সংস্কার করলাম। সংস্কার করে আমরা মাঝে কিন্তু আমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত রেখে আমরা পিআরএসপি বাস্তবায়ন করলাম, এমডিজি বাস্তবায়ন করলাম। আমরা এমডিজি বাস্তবায়ন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল টার্গেট করলাম, আমরা সেই টার্গেট বাস্তবায়ন করলাম। সেই মুহূর্তে আমাদের কি হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো স্থগিত ছিল। এরপর আমরা আরেকটা জিনিস নির্ধারণ করলাম যে মানে বিভিন্ন সরকার এর বাইরে গিয়েও কিছু পরিকল্পনা করে, যেমন আমরা বললাম যে ভিশন 2021। তারপর এখন কি করলাম আমরা, ভিশন 2041, অনেকগুলো পরিকল্পনা। তাহলে এই যে 2021, 2041, এগুলো কিন্তু হচ্ছে, এগুলোকে বলে রোড ম্যাপ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই জিনিসটা একটু খেয়াল করেন, আমি আপনাদের জিনিসটা একটু বুঝাই দেই। আমরা আপনাকে শেখালাম কি 50 ইয়ার্স প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর আমরা করলাম কি এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এগুলো কিন্তু একটা লং টার্ম প্ল্যানিং, পরিকল্পনা। কিন্তু এর বাইরে গিয়ে বাংলাদেশ সরকার তার নিজস্ব একটা পরিকল্পনা করলো। নিজস্ব একটা পরিকল্পনা কি, উন্নয়ন পরিকল্পনা করলো। এই উন্নয়ন পরিকল্পনাটাকে আমরা বলবো রোড ম্যাপ বলবো, রোড ম্যাপ। একটু খেয়াল করেন, রোড ম্যাপ। তাহলে রোড ম্যাপ কাকে বলে? রোড ম্যাপ হচ্ছে আসলে একটা দীর্ঘ একটা কি করবে, একটা লক্ষ্য, একটা বৃহৎ পরিকল্পনাকে আপনি কি করবেন, ক্ষুদ্র ক্ষুদ্র, আমি এই লেখাগুলো মুছে ফেলবো, যেহেতু আপনাদের বইতে এই লেখাগুলো আছে, আমি মুছে ফেলবো, এখানে আমি লিখবো এটার জন্য। হ্যাঁ, আপনাদের বইতে যেহেতু লেকচার শিটটা সামনে খোলা থাকলে আপনারা সেটা দেখতে পাবেন, সেখানে লেখাগুলো আছে, আর এটা প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা যদি বলি রোড ম্যাপ, এখন রোড ম্যাপ হচ্ছে, আমি লিখলাম রোড ম্যাপ। আচ্ছা, রোড ম্যাপ হচ্ছে কি একটা বৃহৎ পরিকল্পনা। একটা বৃহৎ পরিকল্পনা কি, একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরেন মিস্টার এক্স সিদ্ধান্ত নিল সে চট্টগ্রাম থেকে ঢাকা সাইকেল চালিয়ে যাবে। মিস্টার এক্স একটা ডিসিশন নিল যে অনেক সময় আমরা যাই না, চট্টগ্রাম থেকে সে ঢাকা সাইকেল চালিয়ে যাবে, একটা সিদ্ধান্ত নিল। এখন সে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করতে গিয়ে
এটা হচ্ছে তার কি একটা প্ল্যান, পরিকল্পনা। এখন সে পরিকল্পনাটাকে সে কি করবে, কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবে। যেমন সে কয়টা অংশে বিভক্ত করলো, 1 2 3 4, এটা সে ভাগ করে নিল, 4টা অংশে বিভক্ত করলো। সে 4টা অংশে বিভক্ত করলো কি, সে প্রথম দিন সিদ্ধান্ত নিল চট্টগ্রামের 0 পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করবে সাইকেল চালিয়ে, এবং সকাল 7টায় সে যাত্রা শুরু করলো, এবং দিনের 1টার সময় সে গিয়ে মিরসরাই গিয়ে পৌঁছলো। তাহলে দিনের 1টার সময় সে মিরসরাই গিয়ে পৌঁছলো, প্রথম দিন সে রেস্ট নিল ওখানে তার, এবং এটা তার পরিকল্পনা। প্রথম দিন সে সকাল 7টা থেকে যাত্রা শুরু করে রাত দুপুর 1টায় গিয়ে সে মিরসরাই পৌঁছবে, মিরসরাই পৌঁছে সে সেই দিন রেস্ট নেবে। পরদিন সকালবেলা সে কি করবে, আবারও যাত্রা শুরু করবে, যাত্রা শুরু করে মিরসরাই থেকে সকাল 7টায় যাত্রা শুরু করে দুপুর 1টায় গিয়ে সে ফেনী পৌঁছবে, এবং ফেনীতে সে সেই দিন রেস্ট নেবে। রেস্ট নিয়ে তারপরের দিন সে আবার সকাল 7টায় যাত্রা শুরু করবে, যাত্রা শুরু করে সে দুপুর 1টায় গিয়ে কুমিল্লায় গিয়ে পৌঁছবে, এবং সে কুমিল্লায় রেস্ট নেবে সেদিন। তারপর দিন সে আবারও যাত্রা শুরু করবে, যাত্রা শুরু করে কুমিল্লা থেকে সে সাইকেল চালিয়ে নারায়ণগঞ্জ পৌঁছবে, এবং সেদিন সে রেস্ট নেবে। নারায়ণগঞ্জের ঠিক পরদিন থেকে সকাল 7টায় সে নারায়ণগঞ্জ থেকে রওনা দিবে, এবং দুপুর 1টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে এসে তার যাত্রা শেষ করবে। এবং সেখানে তাহলে দেখেন 1 2 3 4 5, এই 5টা দিন সে আগে প্ল্যান করে ফেললো। এবং তাহলে এই যে তার চিটাগং থেকে ঢাকা পৌঁছার যে পরিকল্পনা, এই পরিকল্পনাটাকে বলা হবে রোড ম্যাপ। তাহলে আমরা রোড ম্যাপের সংজ্ঞা যদি বলি, তাহলে এটাও বলতে পারি কোনো একটি বৃহৎ পরিকল্পনা, আপনারা চাইলে লিখে নিতে পারেন, কোন একটি বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নির্দিষ্ট সময় আনতে বাস্তবায়নের মধ্যে দিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার কর্মকৌশলকেই বলে রোডম্যাপ। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আপনাদের জানা থাকতে হবে। আমি আরেকবার বলছি, কোন একটি বৃহৎ পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নির্দিষ্ট সময় আনতে বাস্তবায়নের মধ্যে দিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার কর্মকৌশলকেই বলে রোডম্যাপ। যেমন বাংলাদেশ একটি রোডম্যাপ তৈরি করেছিল, ভিশন 2021, কি 2021 সাল নাগাদ বাংলাদেশটি মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হবে। এখন মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হতে গেলে তার মাথাপিছু আয় বাড়াতে হবে, তার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, আয় বাড়াতে গেলে তার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, বিদ্যুৎ ধান খাদ্যশস্য উৎপাদন বাড়াতে হবে। এখন সে নির্ধারণ করেছে কত বছরের মধ্যে কি করবে, কত বছরের মধ্যে কি করবে, এবং সমস্ত কিছু বাস্তবায়ন হয়ে গেলে মাথাপিছু আয় বেড়ে যাবে, মাথাপিছু আয় বাড়লেই বাংলাদেশ একটা মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে পরিকল্পনাটাকে বাস্তবায়ন, তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভেতরেও কিন্তু বাংলাদেশ তার উন্নয়ন পরিকল্পনা করেছে, যেটাকে আমরা বলি নির্বাচন ভিশন 2021, এটাকে বাংলায় বলে রূপকল্প 2021। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটু দিকে যাব। এই যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন, পরিকল্পনাগুলো প্রণয়ন করে, সেই পরিকল্পনা প্রণয়ন করার ক্ষেত্রে বাংলাদেশ কিছু মানে নির্দিষ্ট প্রসিডিওর মেনটেইন করে। সেই প্রসিডিওর কি, বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত শীর্ষ সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন। এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ পরিকল্পনা কমিশন কি করে, প্ল্যানিং কমিশনে কি করে, প্ল্যান তৈরি করে। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে দেশে 4 ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো কাজ করে। এগুলো হলো পরিকল্পনা কমিশন, জাতীয় অর্থনৈতিক পরিষদ, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, মন্ত্রণালয় বিভাগের পরিকল্পনা উইং। অর্থাৎ এই একটা প্ল্যান তৈরি করার সময় এই প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করে, কাজের সমন্বয় করে তারা একটা পরিকল্পনা প্রণয়ন করে। এখন আমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, একটু সাবলীল ভাবে আলোচনা করি, আলোচনাটা এরকম করা যেতে পারে। পরিকল্পনা কমিশনের প্রধান হচ্ছে সরকার প্রধান হচ্ছে চেয়ারম্যান, পরিকল্পনা মন্ত্রী ভাইস চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান, কমিশনের সদস্যবৃন্দ, পরিকল্পনা বিভাগের সচিবের সমন্বয়ে পরিকল্পনা কমিশন গঠিত। উন্নয়ন পরিকল্পনা কমিশনের সরকারের উন্নয়ন পরিকল্পনা কমিশনের ভূমিকা সরকারের আর্থসামাজিক উদ্দেশ্যাবলীর সাথে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য
উন্নয়নের জন্য জাতীয়, বার্ষিক, মধ্যমেয়াদী, পঞ্চবার্ষিক, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে। অর্থাৎ এই 4টা অর্গানাইজেশন সরকারের চাহিদা, নির্বাচনী ইশতেহার, জনগণের আকাঙ্ক্ষা, সমস্ত কিছু সমন্বয় করে, সম্পদ, বিদেশি বিষয়, এই বিষয়গুলো, সমস্ত বিষয়গুলোকে কি করবে, এটা সম্পৃক্ত করে তারা যে পরিকল্পনাগুলো প্রণয়ন করে, সেই পরিকল্পনাগুলো হয় জাতীয় পরিকল্পনা হতে পারে, বার্ষিক পরিকল্পনা হতে পারে, মধ্যমেয়াদী পরিকল্পনা হতে পারে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতে পারে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে। এখন এই পরিকল্পনাগুলো প্রণয়ন করার জন্য তারা কি করে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং কখন এই পরিকল্পনাগুলো প্রণয়ন করতে হবে এই জন্য তারা একটা লক্ষ্য নির্ধারণ করে। এই বিষয়টি আরেকটু যদি আমরা স্পষ্ট করে বলি, তারপরে দ্বিতীয়, এই পরিকল্পনাগুলো প্রণয়ন করার জন্য তারা কি করে, জরিপ করে এবং অনুসন্ধান করে। একটা উদাহরণ দেই, যেমন মুজিব বর্ষ চলছে আমাদের, ঠিক না? মুজিব বর্ষ হচ্ছে বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা পালন করছি। এবং এই জন্মশতবার্ষিকীতে মানে আমাদের উদ্দেশ্যটা কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাচ্ছেন যে দেশে গৃহহীন মানুষের সংখ্যা কমিয়ে ফেলবেন। অর্থাৎ বেশিরভাগ মানুষ, যে 13 লক্ষ গৃহ বিতরণ করার একটি কর্মসূচি তিনি বাস্তবায়ন করেছেন। এই যে 13 লক্ষ, এই তথ্যটি আমি কোথায় পেলাম? বা গৃহহীন, কারা গৃহহীন? তাহলে এই যে একটা পরিসংখ্যান লাগবে, কাদের জমি নেই। দেখবেন কিছু মানুষের জমি আছে, ঘর নেই। কিছু মানুষের মানে ঘরও নেই, জমিও নেই। তাহলে মানুষগুলোকে আলাদা আলাদা করতে হবে। কিছু মানুষের জমি আছে কিন্তু ঘর বানানোর সামর্থ্য নেই, তা রাষ্ট্র কি করবে, এই ধরনের মানুষগুলোকে আলাদা করবে। যে তাদের জমি আছে কিন্তু ঘর বানানোর জন্য কি নেই, সামর্থ্য নেই, তা রাষ্ট্র তাদের ঘর বানিয়ে দেবে। এবং কিছু কিছু মানুষের দেখবেন কি জমিও নাই, ঘরও নাই, তখন তাদেরকে কি করতে হবে, তাদের জন্য জমির ব্যবস্থা করতে হবে। এবং এই জমির ব্যবস্থা করার জন্য সরকার প্রথমে নেবে তার খাস জমি, খাস জমি বরাদ্দ করতে হবে। তখন তখন খাস জমি বরাদ্দের জন্য পরিসংখ্যানের প্রয়োজন হবে। এবং এরপরে খাস জমির জন্য কি করতে হবে, খাস জমি বরাদ্দের পর সেখানে ঘর নির্মাণ করে দিতে হবে। তাহলে এই যে ঘর নির্মাণ করা, খাস জমি নির্ধারণ করা, গৃহহীনদেরকে আলাদা করা, মানে যাদের জমি আছে তাদের, আর যাদের জমি নাই তারা এক ক্যাটাগরির, তাহলে এই যে আলাদা করা, এই বিষয়গুলো সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে, জরিপ অনুসন্ধান করেই কিন্তু আসলে পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর হচ্ছে পরিকল্পনাগুলো যখন গ্রহণ করার পর প্রকল্প আকারে যখন গ্রহণ করে, তখন এটাকে করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এটি বাংলাদেশের সর্বোচ্চ পরিষদ, কোন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি সর্বোচ্চ পরিষদ। এর প্রধানমন্ত্রী, এর প্রধান হচ্ছেন চেয়ারপারসন বা প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং এর সদস্য হচ্ছে মন্ত্রীগণ হচ্ছে এর সদস্য। সহায়তাকারী হচ্ছে কি মন্ত্রী পরিষদ সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের সচিব ইত্যাদি, এরা হচ্ছেন কি এর সদস্য। সমস্ত মন্ত্রী পরিষদ সদস্যের সদস্য থাকবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন, মন্ত্রী পরিষদ সচিব থাকবেন, তারপরে হচ্ছে পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ থাকবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এখানে অন্তর্ভুক্ত হবেন। এরপর হচ্ছে এনইসি। এনইসি হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থাতে করা হয়। আচ্ছা, এই আমরা মোটামুটি একটা জায়গাতে এসে উপস্থিত হলাম এবং সেখানে কিছু আপনাদের বইতে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো নিয়ে একটু আমরা কথা বলি। সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন, এই প্রশ্নটা আপনাদের পরীক্ষার জন্য গুরুত্ব। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি, এটা আমি প্রথমেই বলেছি, সোভিয়েত ইউনিয়ন থেকে এসেছে এই ধারণা, পরবর্তীতে বাংলাদেশ সরকার সেটা অ্যাডাপ্ট করে এবং এই পরিকল্পনাটি প্রণয়ন করে কি পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। উন্নয়ন পরিকল্পনার সদর দপ্তর কোনটি? ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এনইসি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এনইসির পূর্ণরূপ। আর ইসি, এনইসি এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটাকে বলা হয় একনেক। একনেকের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান। এখন এই যে পরিকল্পনাগুলো আছে, এই পরিকল্পনাগুলো বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনা এবং এই উন্নয়ন পরিকল্পনার যে কৌশলগুলো আছে বা কিছু টেকনিক স্ট্র্যাটেজি নিতে হয়, সেগুলো বলি। বাংলাদেশে পর্যন্ত 10টি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়েছে, এর মধ্যে 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, 1টি দ্বিবার্ষিক পরিকল্পনা, এগুলো আপনাদের পরীক্ষায় আসবে। এবং 2টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, PRSP, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার। নিচে এই পরিকল্পনাগুলো বিধৃত হলো। তাহলে আমরা একটু এখানে একটু সামারি করি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে।
বাংলাদেশে এ পর্যন্ত 10টি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়েছে। এর মধ্যে 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, একটি দ্বিবার্ষিক পরিকল্পনা, এবং 2টি হচ্ছে দারিদ্র বিমোচন কৌশলপত্র, যেটাকে আমরা বলছি PRSP, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার, দারিদ্র বিমোচন কৌশলপত্র। নিম্নে এই এই যে কথাগুলো বললাম, এগুলো নিয়ে একটু আলোচনা করি। এগুলো খুব বেশি আলোচনা করবো না, তথ্যগুলো আপনাদের আছে, আলোচনার সুযোগ নেই, এগুলো আপনারা পড়ে নিলেই পারেন। আমি বরং যে কাজগুলো আপনাদের জন্য আলোচনা করলে পড়তে সুবিধা হবে সেটা নিয়ে কথা বলবো। যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1973 থেকে 1978, কত টাকা অর্থ বরাদ্দ হয়েছে ওগুলো আমাদের প্রয়োজন নেই। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 1980 থেকে 85, এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ সেটি হচ্ছে 1985 থেকে 90। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1990 থেকে 95, পঞ্চম পঞ্চবার্ষিকী 1997 থেকে 2002, এবং ষষ্ঠ পরিকল্পনা, এখানে এসে আমরা কিছু স্ট্র্যাটেজি, বিশেষ করে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে এই জায়গাগুলো আপনাদের একটু গুরুত্ব দরকার। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাক্ষরতার হার বৃদ্ধি করবে 48% থেকে 70% বৃদ্ধি করব, এটা আপনাদের পরীক্ষা আসবে। অর্থাৎ আপনাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে কোন পরিকল্পনার পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাক্ষরতার হার 48% থেকে 70% বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে যে 2,51,20,000 মেট্রিক টন উৎপাদন করার জন্য পরিকল্পনা করা হয়েছে, এবং জনসংখ্যা বৃদ্ধির হার পরিকল্পিত করা হয়েছে 1.75 থেকে 1.32 পর্যন্ত। এই যে বিষয়গুলো, এইটাই আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু বিষয় আছে, সেটা একটু আমরা কথা বলি। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ 2011 থেকে 2015। এটি হচ্ছে জাতীয় আয়ের প্রবৃদ্ধি, এটা আমার দরকার ধরা 6.1 থেকে 8% প্রবৃদ্ধি ধরা হয়, এবং মৃত্যু প্রতি হাজারে মৃত্যুর সংখ্যা 62 থেকে 50-এ হ্রাসের চিন্তা ভাবনা করা হয়। এরপর হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা অগ্রাধিকার খাত আছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী 16 থেকে 2020, একটু মাথায় রাখতে হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 16 থেকে 2020, এবং এইখানে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 6টি অগ্রাধিকার খাত বর্ণনা করা হয়েছে। এই 6টি অগ্রাধিকার খাতগুলো হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, ICT খাতের ব্যাপক প্রয়োগ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, আয় ও আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনা। অর্থাৎ বাংলাদেশ দেখবেন আপনি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যদি আপনি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা অ্যানালাইসিস যদি যান, দেখবেন যে একটা রাষ্ট্র কিভাবে উন্নত হয়। সেই উন্নত রাষ্ট্রগুলো দেখবেন একসময় আমাদের পরিকল্পনা করতে খাদ্য উৎপাদন বৃদ্ধি, একসময় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। সেই জায়গাগুলো আমরা লক্ষ্য অর্জিত হওয়ার পরে আমরা নতুন লক্ষ্য নির্ধারণ করলাম কি, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা। প্রথম উৎপাদন, এখন নিরাপত্তা, অর্থাৎ আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবেন, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। উৎপাদনের চাকা ঘোরাতে গেলেই বিদ্যুৎ লাগবে, সুতরাং উৎপাদনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে মানব, একটা কথা বলি এখানে আর একটু বলে রাখা ভালো যে আমাদের জ্বালানি নিরাপত্তা, আমাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষ। তো বাংলাদেশে কি গ্যাস চলবে না? অবশ্যই চলবে। সেজন্য আমরা কি করলাম, আমরা LNG জগতে প্রবেশ করলাম। দেখেন আপনি মাতার বাড়ি, সেখানে আমরা এখন LNG টার্মিনাল করছি। আমরা যা বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করছি, সেগুলো আবার আমাদের জাতীয় গ্রিডে দিচ্ছি, দিয়ে আমাদের কিন্তু, তাহলে দেখেন এটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা। অর্থাৎ সব জ্বালানি, আমার দেশে তেল উৎপাদন হয় না, সুতরাং আমি কি তেল পোড়াবো না? আমি তেল পোড়াবো। তাহলে তেলটা আনার যে পাইপলাইন, তেলটা আনানোর জন্য যে সম্পর্ক, তেলটা যে আমি নিরবিচ্ছিন্ন ভাবে বিদেশ থেকে যে আমি জ্বালানি তেলটা পাবো, ফসিল ফুয়েলটা পাবো, সে ফসিল ফুয়েল পাওয়ার জন্য যে কূটনীতি, যে ফসিল ফুয়েল পাওয়ার জন্য যে ফসিল ফুয়েল পাওয়ার জন্য যে অর্থনৈতিক সমৃদ্ধি, বা এটা রিজার্ভ করব, আমি কিভাবে রাখবো, ব্যবস্থাপনা উন্নয়ন করব, এগুলো সবকিছুকে মিলিয়ে একত্রেই বলা হয় যে জ্বালানি নিরাপত্তা। সেটি বাংলাদেশ করেছে তার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে গিয়ে। তারপর যে ভৌত অবকাঠামো নির্মাণ, দেখেন আপনারা, আমরা পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি, আমরা কর্ণফুলীর টানেল তৈরি করছি, মেট্রো রেল প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হচ্ছে, আমাদের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আমাদের গভীর সমুদ্র বন্দর হচ্ছে। চারিদিকে একটা ব্যাপক উন্নয়ন হচ্ছে। কিসের? অবকাঠামোগত উন্নয়ন। একটি দেশ তার উন্নত হওয়ার প্রাথমিক স্টেজ হচ্ছে তার মিডল স্টেজ, বলবো প্রাথমিক স্টেজ না, মিডল স্টেজ হচ্ছে তার অবকাঠামোগত উন্নয়ন। তাহলে আমরা অবকাঠামোগত উন্নয়নের দিকে যাচ্ছি, সেটি আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ ছিল।
জলবায়ু পরিবর্তন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করি? আমি তো এখন ঘূর্ণিঝড় বন্ধ করতে পারবো না, ঘূর্ণিঝড় বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। প্রকৃতির এই ধ্বংসযজ্ঞ থেকে আমি রক্ষা পেতে পারি না। সুতরাং প্রকৃতির এই ধ্বংসযজ্ঞ থেকে কিভাবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়, কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই বিষয়টি নিয়ে আমাদের অর্থ বরাদ্দ রাখতে হবে, কাজ করতে হবে। সেই কাজটি আমরা করেছি। আচ্ছা, এরপর আমরা আসি আয় ও আঞ্চলিক বৈষম্য কমিয়ে। আঞ্চলিক বৈষম্য যেমন ভারত বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক বৈষম্য আছে সেগুলো কমিয়ে আনা, সেগুলো চেষ্টা করছি আমরা। অলরেডি কিন্তু আমরা কমিয়ে এনেছি, এখন অনেক কিছুই কমে গেছে। যেমন আমরা যদি দুই দেশের মুদ্রা বিনিময় হারের দিকে দেখি, প্রায় সমান সমান, বা কিছু কখনো কখনো বাংলাদেশ একটু বেশিও হয়ে যায়। গত কয়েক বছরে, গত বছরের দিকে শেষের দিকে আমরা একটু ভারত বিনিময় হারের দিকে ভারতের চেয়ে একটু বেশি হয়ে গিয়েছিলাম। এটা কিন্তু আমাদের জন্য একটা আয় বৈষম্য কমিয়ে আনার একটা পরিকল্পনার অংশ বা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা আসি বাংলাদেশকে যে উন্নয়ন, যে আমাদের যে ডেভেলপমেন্টের, যে আমাদের কিছু বন্ধু প্রতিম রাষ্ট্র আছে, কিছু সংস্থা আছে যারা আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের উন্নয়ন অংশীদার বলি আমরা, ডেভেলপমেন্ট পার্টনার বলি আমরা। তো ডেভেলপমেন্ট পার্টনাররা একটা উন্নয়ন ফোরাম গঠন করেছে। সেই উন্নয়ন ফোরামটা কিভাবে গঠিত হয়েছে সেটা একটু আমরা আলোচনা করি। বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা এইড কনসোর্টিয়াম নামে পরিচিত। 1974 সালের প্রতিষ্ঠাকালে এর নাম ছিল বাংলাদেশ এডি গ্রুপ। 1997 সালে এর নামকরণ করা হয় প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ। সাধারণত প্রতি বছর এদের বৈঠক অনুযায়ী ফ্রান্সের রাজধানী প্যারিসে 2003, 2004, 2005 এবং 2010 সালে ঢাকায় এর বৈঠক অনুষ্ঠিত হয়। এ সংস্থার সমন্বয়কারী এর সদস্যগুলো হচ্ছে সমন্বয়কারী হচ্ছে বিশ্ব ব্যাংক, এবং এর সদস্য হচ্ছে 20টি। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সদস্য হচ্ছে 20টি। এর মধ্যে 4টি দাতা সংস্থা, 16টি দেশ। এই ফোরামে অন্তর্ভুক্ত না থেকেও বাংলাদেশকে সাহায্য প্রদান করে চীন, ভারত, কুয়েত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, স্পেন, আইডিবি এবং ওপেক। তাহলে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এটা আমাদের উন্নয়ন ফোরামের অংশ, তারা উন্নয়ন ফোরামের সদস্য না হয়েও তারা আমাদেরকে এই সহযোগিতাটা করে থাকে। এরপর আমরা বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য, এগুলো আমাদের একটু পড়ে নেবেন, এগুলো অত বোঝানোর কিছু নেই, যে জায়গাগুলো বোঝানোর দরকার ছিল বুঝিয়েছি। আমরা যৌথ অর্থনৈতিক কমিশন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা আমাদের কিছু তথ্য কণিকা আছে, তথ্য কণিকাগুলো নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তারপর মোটামুটি এই জায়গাতে আমরা যাব। তাহলে একটু আলোচনা করি। যৌথ অর্থনৈতিক কমিশন, এটা একটু আমাদের, আপনাদের এখানে কিছু আছে, তথ্য আছে, তথ্য কণিকা যেগুলো আছে সেগুলো আসলে আপনারা নিজেরা পড়লেই পারবেন। এগুলো খুব বেশি বোঝানোর সুযোগ নেই, দরকারও নেই। আমি বরং যে আলোচনাটা করলে আপনাদের সবচেয়ে উপকৃত হবে সেই আলোচনাটা আপনাদের একটু করার কথা বলি। তো প্রথম হচ্ছে যৌথ অর্থনৈতিক কমিশন, জেএসসি, জয়েন্ট ইকোনমিক কমিশন, যৌথ অর্থনৈতিক কমিশন। যৌথ অর্থনৈতিক কমিশন জেএসসি গঠিত হয় ব্যবসা বাণিজ্য প্রসার, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, অমীমাংসিত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে সম্মানজনক নিষ্পত্তির জন্য। বিভিন্ন দেশের সাথে জেএসসির সাচিবিক দায়িত্ব পালন করে থাকে। পরিকল্পনা কমিশনের ইআরডি বিভাগ। বাংলাদেশের প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন গঠিত 1982 সালে। বর্তমানে বাংলাদেশের সাথে জয়েন্ট ইকোনমিক কমিশন রয়েছে 17টি দেশ এবং একটি সংস্থার। বাংলাদেশের জয়েন্ট ইকোনমিক কমিশনভুক্ত দেশগুলো হচ্ছে চীন, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, কুয়েত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, তুরস্ক, সৌদি আরব, বেলজিয়াম, রোমানিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং আরো কিছু সংস্থা আছে, ইউরোপীয় অর্থনৈতিক কমিশন। জাতীয় আয় ব্যয়, রাজস্ব নীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এগুলো একটু দরকার আছে। জাতীয় আয় ব্যয়ের ক্ষেত্রে 3টি পদ্ধতি ব্যবহার করা হয়। জাতীয় উৎপাদন, এগুলো একটু আলোচনা করা হয়েছে আমাদের, এগুলার দরকার নেই এখানে। আমরা এরপরে আসবো কর ব্যবস্থা বাংলাদেশের, এটা একটু দরকার আছে। না, এখানে একটু দরকার আছে সরকারি আয়ের উৎসগুলো একটু, সরকার যে একটা রাষ্ট্রে যে সরকার ব্যবস্থা পরিচালিত হয়, সরকারি আয়ের উৎসটা কি, সরকারি আয়ের উৎসটা কি, সেটা পরিচালিত হয় কিভাবে, এটা একটু আমরা একটু দেখবো। হ্যাঁ, বিভিন্ন ধরনের শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, বিভিন্ন ধরনের কর, সুদ, ভূমি রাজস্ব ব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত শিল্প, জিনিসগুলো একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। এটা একটু দেখাচ্ছি আমি কিভাবে করতে হবে।
তো এটা আমরা একটু আলোচনায় যাই এখন। বিভিন্ন ধরনের শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, বিভিন্ন ধরনের কর, তারপর হচ্ছে সুদ, ভূমি রাজস্ব, রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, বীমা, আয়, এগুলো নিয়ে আমাদের একটু আলোচনার বিষয় আছে। এগুলো থেকে সরকার বিভিন্ন আয় করে থাকে। সরকারি আয়ের উৎসগুলো হচ্ছে শুল্ক। যেমন একটা পণ্য আমদানি করবেন, পণ্য আমদানি করার ক্ষেত্রে যে মানে আমদানি শুল্ক দিবেন, তা আমদানি শুল্ক দিলে কি হবে? রাষ্ট্র, সেটা রাষ্ট্রের আয়ের উৎস। দ্বিতীয় হচ্ছে যে আয়কর। সক্ষম ব্যক্তিরা রাষ্ট্রে বসবাস করবে এবং সক্ষম ব্যক্তিরা রাষ্ট্রকে কর প্রদান করবে, তাদের আয়ের উপর কর প্রদান করবে। তারপর যে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদান করবে। বিভিন্ন ধরনের কর, সুদ, ভূমি রাজস্ব, রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, বীমা থেকে আয়, স্ট্যাম্প, রেজিস্ট্রেশন, এগুলো থেকে আয় করবে এবং এখান থেকে রাষ্ট্র আয় করে থাকে। তারপর হচ্ছে সরকারি ব্যয়ের খাতগুলো কি কি? সরকারি ব্যয়ের খাত হচ্ছে সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনগুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন, সম্পদ ব্যবহার তথা অর্থ ব্যয় অপরিহার্য হয়ে পড়ে। এবং সেখানে সরকার কোথায় ব্যয় করে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, তারপর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, খাদ্য নিরাপত্তা, সামাজিক বিষয়, এইসব কিছু সরকার তার অর্থ খরচ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি এই জায়গাগুলো একটু শেষ করেছি। এখন আমরা যাব একটু বাংলাদেশের রাজস্ব আয়ের ক্ষেত্রে যে মানে আমাদের দেশে কর ব্যবস্থাপনা আছে, কর ব্যবস্থাপনা একটু আলোচনা করতে হবে। সে কর ব্যবস্থা সরকারের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাংলাদেশে কর নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। কর আদায় করবে এবং কর নির্ধারণ করে থাকে। কর দুই ধরনের, একটি হচ্ছে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। আয় কর হচ্ছে প্রত্যক্ষ কর এবং এর বাইরের বাকি যে করগুলো আছে সেটা হচ্ছে পরোক্ষ কর। আর যেমন মূল্য সংযোজন কর, এটা একটি পরোক্ষ কর। মূল্য সংযোজন কর সহজে এটা করতে গেলে কি করবে সরকার? মূল্য সংযোজন করটা আসলে মূলত হচ্ছে সরকারের মানে একটি দেশে যে পণ্য উৎপাদন হবে, উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে যে মূল্য সংযোজিত হয় তার উপরে সরকার অর্থ ধার্য করে। এই ধার্যকৃত অর্থটাই আসলে কি হচ্ছে সরকারের একটা আয়ের বড় উৎস। তারপর আমাদের পরীক্ষায় এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো মোটামুটি পড়া যেতে পারে। যে আয়কর যেটা হয়, পুরুষ করদাতাদের আয় সীমা 2,50,000 টাকা, মহিলা ও 65 বছর ঊর্ধ্ব করদাতাদের 3 লক্ষ টাকা। এই জায়গাটা আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। প্রতিবন্ধী শ্রেণী করদাতা মুক্ত আয় 3,75,000 টাকা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কর আয় 4,25,000 টাকা। পরীক্ষা এখান থেকে আসবে কিভাবে প্রশ্ন? আপনাকে বলবে যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আয়কর সীমা কত, সেখানে আপনার 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ থাকবে, তখন সেটা 4,25,000 থাকবে। আপনি যেটা সঠিক সেটা দিবেন। বাংলাদেশে যে আয়কর নির্ধারণ পদ্ধতির যে বলা হয় সেটাকে বলা হচ্ছে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি, অর্থাৎ আপনার আয়টা আপনি নিজে নির্ধারণ করে সরকারের কাছে সাবমিট করবেন। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের মোবাইল ফোনে তথ্য কণিকা হচ্ছে কর, মানে এখানে আপনাদের একটু আগে আমি বললাম কিছু জিনিস, কর বললাম, শুল্ক বললাম, আবগারি শুল্ক, এগুলো নিয়ে একটু কথা বলা দরকার। সরকারের আয়, প্রথম কথা হচ্ছে কর বলতে আমরা আয়করকেই বুঝে থাকি। যেমন একটি ব্যক্তি যখন আয় করবে, আয় করা তার আয়ের উপর ধার্যকৃত অর্থকে আয়কর বলা হয়। তাহলে আয়করের বিনিময়ে আপনি কোনো সুবিধা প্রত্যাশা করতে পারবেন না। কিন্তু শুল্ক কাকে বলে? শুল্ক হচ্ছে যে একটি পণ্য যখন আপনি আমদানি করবেন, আমদানিকৃত পণ্যের উপরে সরকার যে অর্থ ধার্য করবে সেটাকে বলা হচ্ছে আসলে আমদানি শুল্ক। এরপর হচ্ছে আবগারি, দেশে উৎপাদিত যে পণ্যগুলো উৎপাদন হবে, উৎপাদিত পণ্যের উপরে যে কর ধার্য করা হয় সেটাকে আবগারি বলে। তারপর হচ্ছে ফি, ফি মানে হচ্ছে ফি এর বিনিময়ে আপনি সুবিধা পাবেন। যেমন ধরুন আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যে ফি দিবেন, তার এর বিনিময়ে আপনি গাড়ি চালাতে পারবেন। আপনি বন্দুকের ফি দিলে, লাইসেন্স ফি দিলে আপনি কি করতে, বন্দুক ব্যবহার করতে পারবেন। আপনি পরীক্ষার ফি দিলে পরীক্ষায় ফলাফল প্রত্যাশা করতে পারবেন, পরীক্ষা অবতীর্ণ হতে পারবেন। তার মানে হচ্ছে ফি এর বিনিময়ে আপনি একটা সুবিধা প্রত্যাশা করতে পারেন। তাহলে আমরা গেল কি, আমরা এই বিষয়গুলো একটু যদি আবার বলি, শুল্ক পড়লাম, আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত অর্থকে শুল্ক বলে। ব্যক্তি যে আয় করবে, ব্যক্তির আয়ের উপরে যে ধার্যকৃত অর্থ সেটা হচ্ছে আয়কর বলে। তারপর হচ্ছে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে আমরা মূল্য সংযোজন করি। উৎপাদনের প্রতিটি স্তরে যে মূল্য সংযোজিত হবে তার উপর ধার্যকৃত অর্থকে আমরা বলছি ভ্যাট। তারপর হচ্ছে
এই বিষয়ে আবগারি বলছি, দেশীয় উৎপাদিত পণ্যের উপর ধার্যকৃত অর্থকে আবগারি বলে। এ হচ্ছে মূলত আমাদের আসলে সরকারের আয়ের উৎস সমূহ। এখান থেকে আপনাদের পরীক্ষা আসতে পারে। এরপর হচ্ছে আহ দেশে প্রথম ও একমাত্র কর ন্যায়পাল হচ্ছে খায়রুজ্জামান চৌধুরী। এরপরে আর কখনো ন্যায়পাল নিয়োগ করা হয়নি। ন্যায়পালের কথাটি বলা হয়েছে আমাদের সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে। কর বিভাগ যে মন্ত্রণালয়ের অধীন, অর্থ মন্ত্রণালয়ের অধীন। আর আচ্ছা, তারপর হচ্ছে আর এই বিষয়গুলো তথ্য কণিকা, এগুলো আপনারা একটু ভালো করে দেখলেই পড়তে পারবেন। এরপর আমরা বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে একটু আলোচনা করব। খনিজ সম্পদ সেটা হচ্ছে একটি দেশ কতটা উন্নত বা তার অর্থনৈতিক অবস্থাটা কিভাবে উন্নত হবে তা নির্ভর করে হচ্ছে তার খনিজ সম্পদের উপর। যেমন সৌদি আরবের মতো একটি দেশ বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকলেও, শিক্ষা এবং প্রযুক্তি থেকে পিছিয়ে থাকলেও, তারা কিন্তু অনেক আর্থিকভাবে উন্নত, কারণ তাদের রয়েছে কি ফসিল ফুয়েল। বিশাল ফসিল ফুয়েলের রিজার্ভের কারণে এই দেশগুলো, পেট্রোডলারের কারণে এই দেশগুলো উন্নত, আর্থিকভাবে উন্নত রাষ্ট্র হয়ে গেছে। তো খনিজ সম্পদ একটা বিরাট ভূমিকা রাখে একটি দেশের উন্নয়নের জন্য। তো বাংলাদেশে কি কি খনিজ সম্পদ রয়েছে সেটা একটু করি। বাংলাদেশের খনিজ সম্পদে যথেষ্ট নয়। এদেশে খনিজ সম্পদ প্রাপ্তি প্রথম সূচনা 1955 সালে হরিপুরে আমাদের যে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান হয় সেখান থেকে। স্বাধীনতা উত্তরকালে এদেশে খনিজ সম্পদের অনুসন্ধান উত্তোলনের ব্যাপক ব্যবহার শুরু হয়। স্বাধীনতার পর এদেশে বিশেষজ্ঞর মতে এদেশে খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য গুলো হলো, আমরা যে যে খনিজ সম্পদ পেয়েছি সেগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাস, পিট কয়লা, চুনাপাথর, শ্বেতমৃত্তিকা, লৌহ, কয়লা, খনিজ তেল, কঠিন শিলা, কাঁচবালি এবং খনিজ বালি। প্রাপ্ত খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে যেটা আমাদের সবচেয়ে বেশি আমাদের জন্য সমৃদ্ধির জায়গা ওপেন করেছে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশ ভূখণ্ডে বিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকে তেল ও গ্যাস অনুসন্ধানের খননের কাজ শুরু হয়। প্রাথমিক কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর 1955 সালে সিলেটে হরিপুরের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। এরপর পর্যায়ক্রমে ছাতক, রশিদপুর, কৈলাসটিলা, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, সেমুতাং বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই 8টি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ফলে 1955 সাল থেকে 19 সালের মধ্যে 1971 সালে স্বাধীনতা লাভের পর 1990 সাল পর্যন্ত আরো 9টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। 1991 সাল থেকে গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে ব্যাপকতা আসে। বর্তমানে দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 26টি। এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসগুলো প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ 27.12 ট্রিলিয়ন ঘনফুট। তবে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ আমাদের যে পরিমাণ মজুদ আছে, যেটাকে আমরা নিট মজুদ বলি, নিট মজুদ হচ্ছে 14.56 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আমাদের নিট মজুদ, প্রমাণিত মজুদ। বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের 73% পূরণ করে। বাংলাদেশে এ পর্যন্ত 26টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এই গ্যাস ফিল্ডগুলো উত্তোলনযোগ্য, সম্ভাব্য, প্রমাণিত মজুদ, এটা আমরা বলেছি, আর দরকার নেই। তথ্য কণিকা দিলাম। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। বাংলাদেশের প্রথম গ্যাস ফিল্ড এটা বলেছি 1955 সালে। মজুদের দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2015 মতে এই গ্যাসটির মোট সম্ভাব্য মজুদ 8114.9 বিলিয়ন ঘনফুট। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের খনিজ তেল। সিলেট জেলা হরিপুরে প্রাকৃতিক গ্যাস, রশিদপুরে তিতাস এবং খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মৌলভীবাজার জেলার বরমচালে একটি তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশ 1986 সালে তেল উত্তোলন শুরু হয় এবং 1994 সালে তেল উৎপাদন বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে কয়লা ক্ষেত্র। বাংলাদেশে কিছু কয়লা ক্ষেত্র আছে, তো সেগুলো হচ্ছে কয়লা ক্ষেত্র আছে জয়পুরহাটে কয়লার ক্ষেত্র, কঠিন শিলা হচ্ছে বদরগঞ্জে কঠিন শিলা কয়লা ক্ষেত্র, চুনাপাথর টাকেরহাট, চীনামাটি ও নেত্রকোনা চীনামাটির সন্ধান পাওয়া গেছে। সিলিকা বালি হবিগঞ্জে এবং তেজস্ক্রিয় বালি কক্সবাজারের সমুদ্র সৈকতে তেজস্ক্রিয় বালি পাওয়া গেছে। নুড়ি পাথর পঞ্চগড়, লালমনিরহাটে এবং গন্ডক পাওয়া গেছে কুতুবদিয়াতে। তামা রংপুর জেলার রানীপুকুরে। ইউরেনিয়াম পাওয়া গেছে মৌলভীবাজার জেলা কুলাউড়া পাহাড়ে।
খনিজ বালি কুতুবদিয়া ও টেকনাফে প্রচুর পরিমাণ খনিজ বালি পাওয়া গিয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের পুঁজিবাজার। পুঁজিবাজার বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা রাষ্ট্রে যখন কোনো একটা বড় শিল্পকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করে জনগণের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট আকার শেয়ার আকারে বিক্রি করা হয় এবং বিক্রিকৃত অর্থগুলো দিয়ে সেই ইন্ডাস্ট্রিটি তার উৎপাদন প্রক্রিয়া সচল রাখে, তখন উৎপাদিত লভ্যাংশ যখন সে ফেরত পায় এবং এই যে বিষয়টি যে দেখভাল করা যে প্রতিষ্ঠান সেটিকে বলা যে যেখান থেকে পুঁজি সংগ্রহ করা হয় উৎপাদনের জন্য, সেই প্রতিষ্ঠান বলা হয় পুঁজিবাজার। বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ রয়েছে। এরপরে রয়েছে বিমা, বাংলাদেশে বিমা ও বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে বাংলাদেশে। এরপর হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে। তারপর আছে বাংলাদেশে পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। বাকি জিনিসগুলো খুব সহজ সাধারণ, আপনাদের শীটের মধ্যে ক্লিয়ার করে এই বিষয়গুলো দেয়া আছে। এগুলো আসলে সংক্ষিপ্ত আকারে এখান থেকে আপনারা পড়তে পারবেন। আমি যে বিষয়টা বলি এটা পরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বলা হয় আসলে সকল ব্যাংকের ব্যাংক। যে কোনো দেশের যে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, সে দেশের আসলে সমস্ত ব্যাংকের গুলোকে নিয়ন্ত্রণ করে, মুদ্রানীতি প্রণয়ন করে এবং সে ব্যাংকগুলোর অভিভাবকত্ব গ্রহণ করে এবং অভিভাবক হিসেবে দিক নির্দেশনা প্রদান করে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এর পূর্ব নামে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972-এর মাধ্যমে 16 ডিসেম্বর 1971 প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তা হচ্ছে গভর্নর। গভর্নরের মেয়াদকাল 4 বছর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এন হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের বিষয়টা আমি বলেছি যে মুদ্রা প্রণয়ন করে, মুদ্রানীতি প্রণয়ন করে এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংক নোট চালু করে। দেশের মোট অর্থকে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ব্যাংক নোট, একটি হচ্ছে সরকারি নোট। যে সকল টাকার মধ্যে যে আপনারা দেখবেন যে সকল টাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে সেগুলো হচ্ছে আসলে মুদ্রা, আর যে সকল মুদ্রায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে সেগুলো আসলে সরকারি নোট। তো পার্থক্যটা হচ্ছে ব্যাংক নোট যখন আপনাকে ছাপাতে হয়, ব্যাংক নোট যখন ছাপবে তখন তার বিনিময়ে রিজার্ভ রাখতে হয়। অর্থাৎ ধরেন যে আজকে যদি আমরা যদি বলি যে রিজার্ভের কথা, যেমন আজকে যদি বাংলাদেশ ব্যাংক ধরেন আজকে স্বর্ণের ভরি, এক ভরি স্বর্ণের দাম 50,000 টাকা, বাংলাদেশ ব্যাংক যদি তার রিজার্ভ 50,000 টাকা বা এক ভরি স্বর্ণ জমা রাখে, তার বিনিময়ে সে 50,000 টাকার নোট ছাপাতে পারবে। এই নোট ছাপাতে গেলে তাকে কি করতে হবে? রিজার্ভ রাখতে হবে, জমা রাখতে হবে, তা না হলে টাকার মূল্যমান হারিয়ে ফেলবে। কিন্তু সরকারি নোট যখন ছাপানো হয় সে তার জন্য রিজার্ভ রাখতে প্রয়োজন হয় না। এগুলো শুধুমাত্র বিনিময়ের সুবিধার জন্য করা হয়। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গেল। বাংলাদেশে কিছু অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক আছে, এর বাইরে কিছু আছে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এরপর বাংলাদেশের আছে বাণিজ্যিক ব্যাংক আছে। বাংলাদেশে মোট 55টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা, ঋণ প্রদান করা এবং ঋণ প্রদান করা, তারপর হচ্ছে বিল বাট্টা গ্রহণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সহায়তা করা, তারপর হচ্ছে মূলধন সংগঠন, বিনিয়োগ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা এবং অর্থ স্থানান্তর করা। এগুলো হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজ। তারপর হচ্ছে বাংলাদেশে কিছু শিল্প সংস্থা আছে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। শিল্প সংস্থা মানে এই অর্থগুলো ব্যয় করে বাংলাদেশে কিছু শিল্পায়ন হয়। সেই শিল্পায়নগুলো হচ্ছে বস্ত্র শিল্প হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য শিল্প। ঢাকাই মসলিন, এটাও আমাদের আসতে পারে। এক সময় বাংলাদেশ অনেক ধরনের বস্ত্র তৈরি করত, সে তার মধ্যে ছিল ঢাকাই মসলিন ছিল বিখ্যাত, এবং সেই ঢাকাই মসলিন মোগলরাও ঢাকায় সেই মসলিনটা ব্যবহার করতেন পোশাক পণ্য হিসেবে।
বাংলাদেশের যে বস্ত্র শিল্প, ঢাকায় মসৃণ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। সম্প্রতি মানে বিলুপ্ত প্রায় মসৃণ আবার পুনরুদ্ধার করেছে বাংলাদেশ, এবং সেটি এখন অলরেডি বাংলাদেশ আবার মসৃণ জগতে প্রবেশ করছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডে যে আমাদের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি পরিমাণ আসে হচ্ছে আমাদের তৈরি পোশাক খাত থেকে। পোশাক শিল্প, তৈরি পোশাক RMG নামে পরিচিত রেডিমেড গার্মেন্টস, বাংলাদেশ থেকে তৈরি পোশাকের প্রথম চালানটি রপ্তানি হয় 1978 সালে। অর্থাৎ বাংলাদেশ 1978 সাল থেকে তৈরি পোশাকের শুরু করে। তারপর 1980 সালে বাংলাদেশ আসলে পোশাক কারখানা শুরু করে বাংলাদেশ, এবং এরপরে 1979 সালে দেশ গার্মেন্টস এর হাত ধরে মানে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের শুরু হয়, এবং 1980 সালে এই প্রতিষ্ঠানটি উৎপাদনে যায়। যা হোক, এরপরে বাংলাদেশে পাট শিল্প আছে, সিমেন্ট শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প। এই শিল্পগুলো মূলত বাংলাদেশের কাঁচামাল ব্যবহার করে। যেমন চামড়া শিল্প, বাংলাদেশ ফিনিশ চামড়া তৈরি করে না, বাংলাদেশ যে করে মানে ফিনিশ গুডস তৈরি করে না। বাংলাদেশ তার র মেটেরিয়ালস গুলো কালেকশন, কাঁচা পণ্য কালেকশন করে টেন্ড করে চামড়া রপ্তানি করে, এবং চামড়া রপ্তানি বাংলাদেশের একটা চমৎকার শিল্প। এটি সাভারে বর্তমানে বাংলাদেশের চামড়া রপ্তানির জন্য একটি অত্যাধুনিক শিল্পনগরী তৈরি করা হয়েছে। বাংলাদেশ নিজস্ব উৎপাদিত ঔষধ বিদেশে রপ্তানি করে, এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে। সিমেন্টও একই অবস্থা, বাংলাদেশের নিজস্ব সিমেন্ট উৎপাদন করে এবং সিমেন্ট উৎপাদন করে সেই সিমেন্ট বিদেশে রপ্তানি করে। কিন্তু বাংলাদেশ ক্লিংকার আমদানি করে, এবং ক্লিংকার আমদানি করে সেই সিমেন্ট কি প্রক্রিয়াজাতকরণ করে আবার পুনঃরপ্তানি করে। বাংলাদেশে রয়েছে যেমন বিদেশি আমরা নতুন জাহাজ তৈরি করে জাহাজ রপ্তানি করি, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ আবার কি করে পুরনো জাহাজ আমদানি করে সেটা জাহাজ ভাঙা শিল্পে ভেঙে সেগুলোকে আবার আমাদের বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে বিক্রি করে। সামগ্রিক আলোচনায় যেটা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম, আজকের যে আলোচনার বিষয় আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নয়ন পরিকল্পনা। আসলে এই বিষয়টি অনেক বিশাল একটি চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা অনেকগুলো ছোট ছোট তথ্য কণিকা আপনাদের দিয়েছে। আপনারা সেই বাসায় ব্যক্তিগতভাবে তথ্য কণিকাগুলো চর্চা করবেন। আর এখানে যে প্রশ্নগুলো আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, আমার কাছে দৃষ্টিতে মনে হয়েছে এই প্রশ্নগুলোই আপনাদের চূড়ান্ত পরীক্ষায় আসতে পারে। আমার অভিজ্ঞতার আলোকে আমি সেভাবেই দেখছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যদি আমার এই ধারাবাহিক আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকেন এবং আপনাদের সামনে যদি এই লেকচার শিটটি থাকে, তাহলে আশা করি বাংলাদেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য এই বিষয় থেকে কোনো প্রশ্ন যদি আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় আসে, তাহলে অবশ্যই আপনারা সেই প্রশ্নগুলো আনসার করতে পারবেন। মনে রাখতে হবে, এখানে আপনাদের সাথে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি এর বাইরে এখানে যে তথ্য কণিকাগুলো রয়েছে আপনাদের শিটে, সেই তথ্য কণিকাগুলো পুনঃ পুনঃ চর্চা করতে হবে। এই তথ্যগুলো মুখস্থ রাখতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা মানে হচ্ছে আপনাকে অনেকগুলো তথ্য মনে রাখতে হয়, এবং সেই তথ্যগুলো মনে রাখার মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার চূড়ান্ত পরীক্ষায় বৃত্ত ভরাট করবেন। কিন্তু লিখিত পরীক্ষায় এসে আপনি এই তথ্যগুলো ব্যবহার করে, আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা ব্যবহার করে সেই তথ্যগুলো দিয়ে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর লিখবেন। তাহলে দুটো পরীক্ষা কিন্তু আলাদা। প্রিলিমিনারি পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলো আপনি অবশ্যই কি করবেন, মুখস্থ করবেন। মুখস্থ করে মাথায় রাখবেন, এবং 4টা অপশন থেকে একটা অপশন খুঁজে বের করে সেই অপশনটা বৃত্ত ভরাট করে আপনি পরীক্ষায় কৃতকার্য হবেন। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমরা এই যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা যদি একটু আপনাদের রিক্যাপ করে দিই। আমরা আলোচনা করেছি বাংলাদেশের অর্থনীতির ধরন, বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কৌশল, কেন পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো গ্রহণ করেছে সেগুলো। আমরা সরকারের আয় ব্যয় ও রাজস্ব নীতি নিয়ে আলোচনা করেছি। আমরা দেশের শিল্প উৎপাদন নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি যে আমদানি কি কি পণ্য বাংলাদেশ আমদানি করে এবং রপ্তানি করে, এবং আমাদের দেশের যে খনিজ পদার্থ আছে, খনিজ শিল্পগুলো আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছি। বিশেষ করে গ্যাস ক্ষেত্র নিয়ে আমাদের একটু আলোচনা ছিল। এর বাইরে আমরা আলোচনা করেছি সিমেন্ট, তারপর খনিজ তেল, তারপর হচ্ছে কয়লা, পাথর, এগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করেছিলাম। এখন এই আলোচনার পরে আমরা বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক বিমা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি, কারণ এইখান থেকে আসলে আমাদের প্রশ্ন খুব বেশি প্রিলিমিনারি পরীক্ষায় আসে না। আর এখানে যে তথ্যগুলো কণিকাগুলো দেওয়া হয়েছে সেই তথ্য কণিকাগুলো আপনারা একটু বাসায় পড়লেই আশা করি সেগুলো পারবেন। সর্বশেষ যে কথাটা বলবো সেটি হচ্ছে
প্রিলিমিনারি পরীক্ষার পড়ার সময় আপনাকে মনে রাখতে হবে, কৌশলটা একটু মাথায় রাখবেন, কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে। কারণ আপনার সিলেবাসে অনেক 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 বিষয় অন্তর্ভুক্ত আছে। আপনি যদি প্রত্যেকটা বিষয় পড়তে যান, তাহলে দেখা যাবে কি আপনি সবগুলো বিষয় দেখতে গিয়ে আপনি আসলে কোয়ালিটিটা এনশিওর করতে পারছেন না। আপনার কোয়ান্টিটি হবে অনেক বেশি, কিন্তু আপনি কোয়ালিটিটা আনতে পারবেন না। যখন আপনি কোয়ালিটিটা করতে পারবেন না, প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু আপনি অনেক জানার পরও কিন্তু আপনি কোয়ালিফাই করবেন না। আরেকটা কথা, এই প্রিলিমিনারি পরীক্ষায় সম্ভবত একমাত্র পরীক্ষা যেখানে 200টি প্রশ্নের মধ্যে আপনাকে কখনো বলা হবে না যে আপনি 200টি আনসার করেন, প্রয়োজন নেই। একমাত্র প্রিলিমিনারি পরীক্ষা আমরা বলবো আপনাকে সর্বোচ্চ 140টি প্রশ্ন আনসার করেন। আপনাকে বলবো যে 140টি প্রশ্ন আনসার করবেন, এর বেশি করবেন না। কেননা প্রিলিমিনারি পরীক্ষা নম্বর আপনার কি হবে না, নাম্বার যুক্ত হবে না। আপনার চূড়ান্ত পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষার নম্বর যুক্ত হয় না। যেহেতু চূড়ান্ত পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষার নম্বর যুক্ত হয় না, তাই এখানে অতিরিক্ত নম্বর পাওয়ার চেষ্টা না করে আপনি যেটা করবেন, আপনার যাতে মানসম্পন্ন ভাবে আপনি প্রশ্নগুলো পড়তে পারেন। অর্থাৎ এখানে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, যেহেতু নেতিবাচক নাম্বার আছে, কারণ আপনি মনে রাখেন আপনি 2টি প্রশ্ন ভুল করলে আপনার এক নাম্বার কেটে যাবে। এখানে খুব মজা করে যদি বলি, একটি প্রশ্ন যদি আপনি আনসার না করেন তাহলে আপনার 1 নাম্বার যাবে, আর যদি আনসার করে ভুল করেন তাহলে কিন্তু 1.5% নাম্বার চলে যাবে, 1.5 চলে যাবে। তাহলে আনসার না করাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ, যে আনসার না করাটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ। সেই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোন প্রশ্নগুলো বাদ দিয়ে পড়ার সময় আপনি চিন্তা করবেন যে কোন প্রশ্নগুলো বাদ দিতে হবে। আপনি এখন বাদ দিতে পারবেন না। আমরা যারা আপনাকে পড়াচ্ছি, আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা যখন বিগত প্রশ্নগুলো, আপনি নিজেও পারবেন, আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু চর্চা করেন তাহলে দেখবেন যে প্রশ্নের ধারাটা কি, কোন ধারার প্রশ্ন হয়। তাহলে এই ধারাগুলো যদি আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনাকে বুঝতে পারবেন যে কোন প্রশ্নগুলো বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে একটা ব্যারোমিটার শেখাই। আপনি কখন বুঝবেন যে আপনার পরীক্ষার প্রস্তুতি হয়ে গেছে? আপনি বুঝবেন তখন একটা লেকচার শিটে বা একটা কোশ্চেনে যখন দেখবেন, পড়তে থাকবেন, পড়ার সময় বুঝবেন ও আচ্ছা, এগুলো তো আসবে না পরীক্ষায়, এ তো পরীক্ষা আসে না। আপনি যখন প্রশ্ন বাদ দেওয়া শিখবেন, টপিকস বাদ দেওয়া শিখবেন যে এগুলো পরীক্ষা আসে না, ঠিক তখন বুঝবেন যে আপনার পরীক্ষার প্রস্তুতিটি হয়ে গেছে। যা হোক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে লেকচার 14 নিয়ে। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, সেই আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন আমাদের যে আলোচনা করা হবে, লেকচার 14তে যে আলোচনা করা হবে তা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা সমূহ, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র ও গণমাধ্যম। এই বিষয়টি নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।